ডাহিনে কোতরাং, কামারহাটি বামে, পূর্বেতে আরিয়াদহ, ঘুষুরি পশ্চিমে, তাহার পূর্বকুল বাহি, এরায় কলকাতা, বেতরে চাপায় ডিঙা, চাঁদ মহারথা। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ, আনুমানিক 1495 খ্রিস্টাব্দে লেখা বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয়ে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রায় অন্যান্য বহু প্রাচীন জায়গার সাথে কলকাতা নাম পাওয়া গেছে। এটাই কি আমাদের সিটি অফ জয় কলকাতা, নাকি অন্য কোনো স্থান? আমরা শহর কলকাতা গড়ে ওঠার পিছনে 3টে গ্রামের নাম জানি, যার মধ্যে একটা কলকাতা। কিন্তু এই কলকাতাটা ছিল কোথায়? কেনই বা এই নাম? কি এমন ছিল এখানে? অধিবাসী কারা ছিলেন? সব কিছুর পিছনেই কিন্তু আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস, এবং কলকাতা মানেই অনেক বিতর্ক। আর সেই সব কথা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। নামের ইতিহাসের কথায় পরে আসছি, চলুন তার আগে জেনে নিই কিছু ভুলে যাওয়া ইতিহাসের কথা। অনেক গবেষকদের মতে 12 ভূঁইয়ার অন্যতম মহারাজ প্রতাপাদিত্য রায় জলদস্যুদের প্রতিহত করার জন্য গঙ্গা তীরের বিভিন্ন জায়গায় দুর্গ বানিয়েছিলেন। তার মধ্যে একটি বর্তমান জিপিও অঞ্চলে, যেটা ইংরেজ আসার অনেকদিন পরেও টিকে ছিল, এবং এই দুর্গকে মজবুত ও সম্প্রসারণ করে ইংরেজরা নাম দিয়েছিল ফোর্ট উইলিয়াম, যেটি ছিল প্রথম ফোর্ট উইলিয়াম। সিরাজের কলকাতা আক্রমণের সময় এই দুর্গের ভেতরে থেকে ইংরেজরা যুদ্ধ করেছে। প্রসঙ্গত, কলকাতা অঞ্চল সম্রাট প্রতাপের সাম্রাজ্যের অন্তর্গত ছিল। প্রতাপের সাম্রাজ্যের পশ্চিমাংশ কেড়ে নিয়ে মানসিংহ 3 মজুমদারে বাংলা ভাগ করে দিয়েছিলেন 1590-এর দশকে। এই শীর্ষক একটা প্রবাদ আছে। প্রতাপের থেকে এই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল পেয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরীদের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় ওরফে লক্ষ্মীকান্ত মজুমদার, এবং অন্য দুজন কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার আর সপ্তগ্রাম বাঁশবেড়িয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা জয়ানন্দ মজুমদার। নবাব সিরাজদৌল্লা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1756 খ্রিস্টাব্দে, এবং ইংরেজরা সেই যুদ্ধে পরাজিত হয়ে ফলতা গ্রামে পালিয়ে যায়। এই যুদ্ধ কলকাতার যুদ্ধ বা লালদিঘির যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধে ব্রিটিশদের হোয়াইট টাউন বলে পরিচিত কলকাতা ক্ষতিগ্রস্ত হলেও সুতানুটি ও গোবিন্দপুর, যা ব্ল্যাক টাউন নামে পরিচিত, তার কোনো ক্ষতি হয়নি। এই যুদ্ধে একটি বিতর্কিত তথ্য উঠে আসে। বর্তমান জিপিওর এক অংশে 14 ফুট বাই 18 ফুট অন্ধকূপে 123 থেকে 146 জন যুদ্ধবন্দী ইংরেজকে হত্যা করা হয়, যাকে ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে প্রচার করা হয়। 1902 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ব্ল্যাক হোলের স্মৃতিতে হলওয়েল মনুমেন্ট তৈরি করেন রাইটার্স বিল্ডিংয়ের কাছে, যা পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আন্দোলনে ইংরেজরা সেখান থেকে সরিয়ে নিয়ে সেন্ট জনস চার্চে স্থাপন করেন। এই চার্চের একটি ঘর ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় প্রথম অফিস ঘর। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ 1758 খ্রিস্টাব্দে গোবিন্দপুর গ্রাম ধ্বংস করে বর্তমান ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করেন। কাজ শেষ হয় 1781 খ্রিস্টাব্দে। 1706 খ্রিস্টাব্দে পুরনো ফোর্ট উইলিয়ামের কেন্দ্রে তৈরি করা হয় গভর্নমেন্ট হাউস অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্য। 1776-এ নতুন ফোর্ট উইলিয়ামে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি হয়ে গভর্নমেন্ট হাউস থেকে শিফট করে যায়। ব্রিটিশদের ভারতীয় ভাষার সাথে পরিচয় করাতে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট হাউসে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। প্রায় 1000 বই সংস্কৃত, বাংলা, আরবি, ফার্সি, হিন্দি ও উর্দু ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়, যেগুলি কিছু পরে ন্যাশনাল লাইব্রেরি, এশিয়াটিক সোসাইটি এবং ব্রিটেনের লাইব্রেরিতে পাঠানো হয়। এই কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখরা অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন। 1854 খ্রিস্টাব্দে এই কলেজের অবলুপ্তি ঘটান লর্ড ডালহৌসি। পরবর্তীকালে গভর্নমেন্ট হাউসে বেঙ্গল নাগপুর রেলের অফিস
এবং তার কিছুদিন পরেই ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া বেলভেডিয়ার এস্টেট ছেড়ে এই বাড়িতে এসে ওঠেন। তখন থেকেই এই বাড়ি পরিচিত হয় গভর্নমেন্ট হাউস বা রাজভবন নামে। এইসব তো হলো, কিন্তু কোথায় ছিল কলকাতা? সুতানটি ও গোবিন্দপুরের তুলনায় কলকাতা গ্রামটি ছিল কম গুরুত্ব সম্পন্ন। তবে স্থান প্রাচুর্যের কারণে এই অঞ্চলে ব্রিটিশদের বসতি স্থাপনে বিশেষ সুবিধা হয়। টমাস বাওরের 1687 সালের মানচিত্র এবং জর্জ হেরেনের 1690 সালের মানচিত্রে সুতানটি ও গোবিন্দপুরের উল্লেখ থাকলেও এই দুই অঞ্চলের মধ্যবর্তী কলিকাতা গ্রামের কোনো উল্লেখ ছিল না। যদিও 1582 সালে মুঘল সম্রাট আকবরের সচিব রাজা টোডরমলের নির্দেশে সমগ্র বাংলা সুবা বা প্রদেশ জরিপ করে ওয়ালিশ ই জমা তুমার নামে একটি তালিকা প্রস্তুত করা হয়। 1590 সালে রচিত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উদ্ধৃত এই তালিকাটিতে কলিকাতা গ্রামটির উল্লেখ রয়েছে। অনেক গবেষকের মতে আবুল ফজলের লেখা কথাটার উচ্চারণটা কলকাতা নয়, কোলেকাতা, আবার কলিকাতাও হতে পারে। টোডরমল বাংলায় যে কটি সরকারের বিভক্ত করেন তার মধ্যে সাতগা বা সপ্তগ্রাম সরকারের মধ্যে কলকাতা নামে ছোট মহালের নাম পাওয়া যায়। এছাড়াও কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত 2000 বছরেরও বেশি সময়কাল ধরে জনবসতিপূর্ণ। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্য 1495 খ্রিস্টাব্দ, যার উদ্ধৃতি আমরা প্রথমেই দিয়েছি। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল 1594 থেকে 1606 খ্রিস্টাব্দ, সৈয়দ আলাওলের পদ্মাবতী 1645 থেকে 52 খ্রিস্টাব্দ, কৃষ্ণরাম দাসের কালিকা মঙ্গল 1676 থেকে 77 খ্রিস্টাব্দ, সনাতন ঘোষালের ভাষা ভাগবত 1679 থেকে 80 খ্রিস্টাব্দ ও কৃষ্ণদাসের নারদ পুরাণ 1692 খ্রিস্টাব্দ। এইসব তথ্য প্রমাণ করে কলকাতার প্রাচীনত্ব। ইংরেজ ও অন্য বণিকরা শুধু জলা জঙ্গলে ঘেরা গ্রামে নিশ্চয়ই এমনি এমনি তাদের বাণিজ্য করতে আসেনি। 1698 সালের 10ই নভেম্বর জব চার্নকের জামাই ও উত্তরাধিকারী চার্লস আয়ার এই অঞ্চলের পূর্বতন জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে কলিকাতা ও তৎসংলগ্ন 3টি গ্রামের জমিদারি সত্ত্ব লিজে নিলে এই অঞ্চলের ওপর কোম্পানির আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়। এই দিন থেকেই কলকাতার ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। উল্লেখ্য, আওরঙ্গজেবের অধীনে মুঘল সাম্রাজ্য তখনও শক্তিশালী ছিল। এ সময়টি ছিল বাংলার বিখ্যাত শাসক মুর্শিদ কুলি খানের শাসন আমল। তাঁর সময়ে বাংলার ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে। 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর কোম্পানি কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগ গ্রহণের চেষ্টা করে, কিন্তু মুর্শিদ কুলি খান দৃঢ়ভাবে নতুন সুযোগ সুবিধা প্রদানের বিরোধিতা করেন এবং পুরনো সুবিধাগুলো কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে চতুরভাবে 38টি গ্রামের সনদ আদায় করে, যেগুলি ডিহি 55 গ্রাম নামে পরিচিত। মুর্শিদ কুলি খানের জন্য তখনও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। 1727 সালে মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর সুজাউদ্দিন খান ক্ষমতা দখল করলে কোম্পানি তাদের দাবিসমূহকে পুরোপুরি কার্যকরী করার সুযোগ পায়। বিশেষ করে 38টি গ্রামের উপর কোম্পানির জমিদারি কর্তৃত্ব পাওয়ার বিষয়টি এখানে উল্লেখযোগ্য। 1792 সালে উইলিয়াম বেইলির প্রকাশিত কর্নেল মার্কউডের 1784 সালের মানচিত্রে জোড়াবাগান ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত অঞ্চলটিকে ডিহি কলিকাতা নামে চিহ্নিত করা হয়েছে। এই ডিহি কলিকাতাই হল কলকাতা গ্রাম। পশ্চিমে গঙ্গা, উত্তরে সুতানুটি মকুমা বা বাগুয়া, যা বর্তমান বাগবাজার, দক্ষিণে গোবিন্দপুর গ্রাম, চৌরঙ্গি জঙ্গল এবং পূর্বে চৌরঙ্গি গ্রাম, কলিম্বা, জলাকলিম্বা গ্রাম। দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে বয়ে চলা গোবিন্দপুর খাল কলকাতা গ্রামকে এদের থেকে আলাদা করে রেখেছিল। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা গোবিন্দপুর সুতানুটি নিয়ে পরবর্তীকালে আসব এবং এখানে বলা অন্যান্য জায়গা নিয়ে আমাদের ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগের ধীরে ধীরে ব্রিটিশরা সুতানুটি ত্যাগ করে কলিকাতা গ্রামেই বসতি স্থাপন করতে শুরু করেন। পুরনো দুর্গের উত্তর ভাগের অঞ্চলটিকে বলা হতো হোয়াইট টাউন।
ইংরেজরা এই হোয়াইট টাউনের সীমার মধ্যেই বসবাস করত। সুতানুটি, চিতপুর ও গোবিন্দপুরের স্থানীয় অধিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিকে বলা হতো ব্ল্যাক টাউন। ব্ল্যাক টাউন ও হোয়াইট টাউনের মধ্যে একটা সুস্পষ্ট বিভেদ রেখাও ছিল। ময়দানের উত্তরে এসপ্ল্যানেডের দক্ষিণে শহরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও বেশ কিছু বিলাসবহুল ব্যক্তিগত বাড়ি গড়ে ওঠে। মিসেস ফে লিখেছেন, এসপ্ল্যানেডকে মনে হয় প্রাসাদে নির্মিত। শহরের শ্বেতাঙ্গ জনসমাজ এরপর চৌরঙ্গির দিকে সরে আসে। চৌরঙ্গি সেই সময় ছিল একটি ছোট গ্রাম। বৈঠকখানা, ধর্মতলা, যানবাজারের দেশীয়রা এবং পর্তুগিজ, আর্মেনিয়ান প্রভৃতিরা এসে বসবাস শুরু করেন। এই অঞ্চলটি হোয়াইট ও ব্ল্যাক টাউনের মধ্যে সংযোগস্থল হয়ে ওঠে। এবার আসি কলকাতার নাম কিভাবে হলো তার ইতিহাসের কথায়। কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে প্রচুর মতান্তর রয়েছে। একটি মতে কালীক্ষেত্র নামটি থেকে কালীকোটা, কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। মতান্তরে কিলকিলা অর্থাৎ চ্যাপ্টা এলাকা কথাটি থেকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে। আবার অন্য এক মতে খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে। অপর মতে এই অঞ্চলটি কলিচুন ও কাতা মানে নারকেল ছোবড়ার আঁশ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। সেই থেকেই কলকাতা নামটির উৎপত্তি ঘটে। আবার ডক্টর সুকুমার সেন ওনার বাংলা স্থান নাম বইতে কলিকাতা শব্দের বিশ্লেষণ করে লিখেছেন, ফার্সি শব্দ কলি মানে গোয়ার, গুন্ডা, বদমাইশ এবং আরবি শব্দ কর্তা মানে দস্যু, নরঘাতক। এই দুয়ের মিলে কলিকাতা। আবার অনেক গবেষকের মতে ষোড়শ শতকে মহারাজ প্রতাপাদিত্য রায়ের রাজত্বকালে রচিত দিগ্বিজয় প্রকাশ গ্রন্থে উল্লেখ করা কিলকিলা নগরী হচ্ছে কলকাতা। তবে আরেকটি মত প্রায় সব ইতিহাসবিদ ও গবেষকদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। সেটি হচ্ছে কোলেখাতা বা কোলে খাতা। কলকাতা গ্রামের প্রাচীন আদিবাসী ছিল কোল সম্প্রদায়ের মানুষ, যাদের প্রধান জীবিকা ছিল নদীতে নৌকো করে মাছ ধরা। এই আদিবাসীরা তাদের বাসস্থানকে খাতা বলতো। সেই কোলেদের খাতা থেকেই আজকের কলকাতা। 1756 সালে সিরাজদৌল্লা কলকাতা জয়ের পরে নাম রাখেন আলীনগর, কিন্তু তার এক বছর পরে পলাশির যুদ্ধে জেতার পর ব্রিটিশরা কলকাতা নামেই ফিরে আসে। শুধু একটি গ্রামের নাম আলিপুর রেখে দেয়। কিন্তু কলকাতা তো ছিল একটা গ্রাম। শহর কলকাতা তো অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি। তাহলে অন্য কোনো নাম হলো না কেন এই নগরের? বিশেষজ্ঞদের মতে কলকাতা গ্রাম ছিল হোয়াইট টাউন, ব্রিটিশদের খাস জায়গা, তাই তার জন্য মহানগর কলকাতা। হারিয়ে যায় গ্রাম, জেগে ওঠে মহানগর কলকাতা। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।